প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের যে বিষয়টা নিয়ে এসেছি সেটি হলো ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স, অর্থাৎ ক্লাস 11-এ তোমাদের যে সেকেন্ড চ্যাপ্টার, যে ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স। তাহলে এই সম্পর্কে তোমরা হালকা ধারণা নিয়ে এসেছো। প্রথমেই বলে রাখি যে ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি জিনিসটা কি। দেখো, যে ট্যাক্সোনমি কথাটা এসেছে যে ট্যাক্সিস মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, আর নোমস মানে হচ্ছে ল বা বিধি। তাহলে এখান থেকে এসছে যে বিন্যাস বিধি বা বিন্যাস রীতি। তাহলে দেখো, এই যে ট্যাক্সোনমি কথাটা এসছে ট্যাক্সিস এবং নোমস এই দুটো কথার যুক্ত হয়ে যে বিন্যাস রীতি বা বিন্যাস বিধি এসছে। এখন আমরা জানবো যে এই ট্যাক্সোনমি কাকে বলে বা ট্যাক্সোনমি কি। তাহলে দেখো, যে ট্যাক্সোনমি হচ্ছে জীববিদ্যার একটা শাখা, যেখানে কি করা হয়, যেখানে জীবের শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাস পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। সেই শাখাকেই বলা হচ্ছে ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি বা বিন্যাস রীতি। তাহলে মূল কথা হলো, ট্যাক্সোনমি হচ্ছে জীববিদ্যার একটি শাখা, যেখানে শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাস পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়, তাকেই বলা হচ্ছে ট্যাক্সোনমি। তারপরে দেখো যে সিস্টেমেটিক্সটা কি। সিস্টেমেটিক্স হচ্ছে যেখানে জীবদের, যে সেটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক বা অণুজীব হোক, সেই জীবদের হচ্ছে যে মধ্যেকার যে বিভিন্ন রকমের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নিয়ে যে পুঙ্খানুপুঙ্খ আলোচনা, সেই ট্যাক্সোনমি সেই শাখাটিকে বলা হচ্ছে সিস্টেমেটিক্স। এবং যে উদ্ভিদ বিষয়ক সিস্টেমেটিক্সকে বলা হচ্ছে সিস্টেমিক বটানি, আর প্রাণী বিষয়ক সিস্টেমেটিক্সকে বলা হচ্ছে সিস্টেমিক জুলজি। তাহলে আমরা এখানে মোটামুটি যে ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স জিনিসটা কি, দুটো কি, সেই সম্পর্কে আমরা জানলাম। এরপর আমরা চলে আসছি যে ট্যাক্সোনমির যে উপাদান বা উপকরণ বা কম্পোনেন্টস অফ ট্যাক্সোনমি। তাহলে ট্যাক্সোনমির কম্পোনেন্টসগুলো কি কি? দেখো, এখানে লেখা আছে, যে পরপর আমি লিখে দিয়েছি। যে প্রথমে যে উপকরণটা হচ্ছে আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ। তাহলে দেখো, যে আইডেন্টিফিকেশান কি জিনিসটা, তাহলে শনাক্তকরণ মানে চিনে নেওয়া। তাহলে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বহু জীব আছে, তাদেরকে বিশেষ বৈশিষ্ট্যের দ্বারা চিনে নেওয়ার পদ্ধতিটাকেই বলা হচ্ছে আইডেন্টিফিকেশান বা শনাক্তকরণ। তাহলে এটা চিনে নেওয়া যায় কিসের মাধ্যমে? বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে। তাহলে বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে জীবদের চিনে নেওয়ার পদ্ধতিকেই বলা হচ্ছে আইডেন্টিফিকেশান বা শনাক্তকরণ। তাহলে আমরা যেমন বলতে পারি যে এটি হচ্ছে পায়রা। তাহলে কলম্বা লিভিয়া, বহু পাখি আছে, সেই পাখিদের থেকে পায়রার যে সমস্ত বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো দেখে আমরা সেখান থেকে আমরা যে বলতে পারি যে এটা হচ্ছে কলম্বা লিভিয়া। তাহলে হচ্ছে বিশেষ বৈশিষ্ট্যের দ্বারা আমরা পায়রাকে চিনে নিচ্ছি, সেটাকে বলা হচ্ছে শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশান। তারপর চলে আসি নোমেনক্লেচার বা নামকরণ। নামকরণ বা নোমেনক্লেচার কি? নোমেনক্লেচার হচ্ছে যে জীবটাকে আমরা শনাক্ত করলাম, সেই শনাক্তকরণ করা যে জীবটার যে বিশেষ নাম আরোপ করাকেই বলা হচ্ছে নামকরণ। অর্থাৎ এখানে নামকরণ বলতে এখানে যে কোনো নাম নয়, এখানে হচ্ছে দ্বিপদ নামকরণ, বাইনোমিয়াল নোমেনক্লেচার, তোমরা যেটা আগে জেনে এসেছো। তাহলে যে কোনো জীবকে যে দ্বিপদ নামে আরোপ করার মাধ্যমে তাকে যখন আরেকটা আলাদাভাবে পৃথক করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে নামকরণ। তারপর চলে আসি তৃতীয় যে উপকরণটা, সেটা লেখা আছে দেখো, ক্লাসিফিকেশান বা শ্রেণীবিন্যাস। ক্লাসিফিকেশান কি? যে যে জীবদের গোষ্ঠীভুক্তকরণ করাকেই বলা হচ্ছে শ্রেণীবিন্যাস। এই পৃথিবীতে তো বহু জীব আছে, তাদেরকে যদি এই ছড়ানো ছিটানো থাকে, তাহলে কিন্তু তাদের সম্পর্কে আমরা সঠিক জ্ঞান পাবো না। তাই যে কোনো বস্তুকে যখন সুশৃঙ্খলভাবে শ্রেণীবিন্যস্ত করা হয়, তখন তাদের সম্পর্কে আমরা সুস্পষ্ট ধারণা পাই, তাদের সম্পর্কে আমরা জ্ঞান পাই। তাহলে এখানে ক্লাসিফিকেশান হচ্ছে
যে জীবদের গোষ্ঠীভুক্তকরণ করার পদ্ধতিকেই বলা হচ্ছে শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন। যেমন যদি বাড়িতে বিভিন্ন জিনিসপত্র যদি ছড়ানো ছিটানো থাকে, তাহলে যখন প্রয়োজনের সময় দেখবে সেটাকে কোনো একটা জিনিস হয়তো প্রয়োজন হয়েছে, তখন আমাদের ছোটাছুটি করতে হবে। কিন্তু যদি বিভিন্ন জিনিসগুলোকে যদি আমরা সুশৃঙ্খলভাবে সজ্জিত করে রাখি, তাহলে কোনো একটা জিনিসের প্রয়োজন হলে কোথায় আছে মানে সঠিকভাবে আমরা সেখানে গিয়ে সেই জিনিসটাকে আমরা খুঁজে নিতে পারি বা সেই বিষয়টা সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে শ্রেণীবিন্যাস মানে হচ্ছে জীবের গোষ্ঠীভুক্তকরণ। তারপর চতুর্থ যে উপকরণ সেটা হচ্ছে ডকুমেন্টেশন। এই ডকুমেন্টেশন কি? যে দেখো, এই পৃথিবীতে যে বিভিন্ন জীব আছে তাদের যে নমুনা সংরক্ষণ করে রাখা হয়, কিসের জন্য? যে প্রামাণ্য দলিল হিসাবে সংরক্ষণ করে রাখা হয়। যে কোনো কারণেই হোক বা যখন প্রয়োজনে কোনো একটা নমুনার আমাদের প্রয়োজন হচ্ছে, তখন সেই ডকুমেন্টেশন বা প্রামাণ্য দলিল হিসাবে যেখানে সংরক্ষণ করা আছে, সেই সংরক্ষিত নমুনাটা দেখে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে তার সম্পর্কে জানতে পারি। তাহলে এটাই হচ্ছে ডকুমেন্টেশন। তারপর আসছে 5 নম্বর যে উপকরণটা, সেটা হচ্ছে সিস্টেমেটিক্স। সিস্টেমেটিক্স সম্পর্কে আগেই বলে দিয়েছি। এই ট্যাক্সোনমির যে উপকরণটা, এখানে হচ্ছে কি করা হয়, জীবদের পুঙ্খানুপুঙ্খ আলোচনা। কিসের ভিত্তিতে? বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে, তাদের মধ্যে সাদৃশ্য, বৈসাদৃশ্য, আরও তাদের যে আন্তঃসম্পর্ক, উৎপত্তি, এই নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ যে আলোচনা, সেটাকেই বলা হচ্ছে সিস্টেমেটিক্স। তাহলে দেখো, তোমরা এখান থেকে যে জিনিসটা তোমরা জানলে সেটা হচ্ছে যে ট্যাক্সোনমির উপকরণ বা উপাদান। তাহলে এই উপকরণগুলো কি কি হলো? শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস, প্রামাণ্য দলিল সংরক্ষণ আর সিস্টেমেটিক্স। এরপর আমরা যেটা চলে আসছি সেটা হচ্ছে ট্যাক্সোনমির প্রকারভেদ। এই ট্যাক্সোনমির প্রকারভেদ বলতে যে বিভিন্নভাবে আমরা ট্যাক্সোনমি করে থাকি, সেইগুলোকেই বলা হচ্ছে যে ট্যাক্সোনমির প্রকারভেদ। কিসের ভিত্তিতে আমরা ট্যাক্সোনমি করছি? তাহলে দেখো, মরফো ট্যাক্সোনমি, প্রথমেই যেটা লেখা আছে মরফো ট্যাক্সোনমি। মরফো কথাটা এসছে মরফোলজি থেকে, অর্থাৎ বাহ্যিক গঠন। কোনো এক বিভিন্ন জীবকে যখন বাহ্যিক গঠনের ভিত্তিতে তার ট্যাক্সোনমি করা হয় বা শ্রেণীবিন্যস্ত করা হয় বা ক্লাসিফিকেশন করা হয়, সেটাকে বলা হচ্ছে মরফো ট্যাক্সোনমি। তাহলে মরফো ট্যাক্সোনমিতে কিসের ভিত্তিতে করা হয়? বাহ্যিক গঠনের ভিত্তিতে করা হয়। সাইটো ট্যাক্সোনমি, সাইটো কথাটা তোমরা জানো, সাইটোলজি, যেটা হচ্ছে কোষবিদ্যা। সেই কোষের গঠনের ভিত্তিতে যখন ট্যাক্সোনমির করা হয়, সেটাকে বলা হচ্ছে সাইটো ট্যাক্সোনমি। ক্যারিও ট্যাক্সোনমি, ক্যারিও মিনস যে ক্যারিয়ন কথাটা এসেছে নিউক্লিয়াস থেকে, তাহলে হচ্ছে নিউক্লিয়াসের গঠন এবং সেখানে ক্রোমাটিন জালিকার যে প্রকারভেদ বা ক্রোমোজোমের গঠনের ভিত্তিতে এই ট্যাক্সোনমি করা হয়। তারপর দেখো চতুর্থটা কেমো ট্যাক্সোনমি। এখানে কেমো বলতে হচ্ছে কেমিক্যাল কম্পোজিশনই বলি বা হচ্ছে জৈব রাসায়নিক উপাদান। সেই জৈব রাসায়নিক উপাদানের ভিত্তিতে যখন হচ্ছে ট্যাক্সোনমি করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে কেমো ট্যাক্সোনমি। নিউমেরিক্যাল ট্যাক্সোনমি, নিউমেরিক্যাল ট্যাক্সোনমি কি? যেটা হচ্ছে সংখ্যার উপর ভিত্তি করে যে ট্যাক্সোনমি করা হয়, সেটাকে বলা হচ্ছে নিউমেরিক্যাল ট্যাক্সোনমি। আর 6 নম্বর পয়েন্টে আছে দেখো এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমি। এক্সপেরিমেন্টাল বলতে এখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যখন ট্যাক্সোনমি পরীক্ষার ভিত্তিতে, বিশেষ করে বংশগতির যে বিভিন্ন পরীক্ষার ভিত্তিতে যখন হচ্ছে ট্যাক্সোনমি করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমি। তাহলে দেখো, যে মরফো ট্যাক্সোনমি যে প্রকারগুলো হলো বলছি, যে মরফো ট্যাক্সোনমি, সাইটো ট্যাক্সোনমি, ক্যারিও ট্যাক্সোনমি, কেমো ট্যাক্সোনমি, নিউমেরিক্যাল ট্যাক্সোনমি আর এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমি। তাহলে এই ট্যাক্সোনমির প্রকারভেদগুলো সম্পর্কে একটু জেনে রাখতে হবে। এরপর আমরা চলে আসছি পরের যে পয়েন্টটা, যে ট্যাক্সোনমির শাখাসমূহ। দেখো, এখানে আমরা বলছি যে এইগুলোও কিন্তু ট্যাক্সোনমির প্রকারভেদ, আর হচ্ছে শাখা বা ব্রাঞ্চ। এখানে একটু পার্থক্য আছে, যে ট্যাক্সোনমির যে শাখা বা পর্যায় যাই বলি না কেন, তাহলে এখানে দেখো ট্যাক্সোনমির যে শাখা বা পর্যায় যেগুলো, সেগুলোর মধ্যে আছে আলফা ট্যাক্সোনমি। তাহলে দেখতে পাচ্ছ আলফা ট্যাক্সোনমি। এই আলফা ট্যাক্সোনমিতে কি করা হয়? যে শাখা বা পর্যায়ে শনাক্তকরণ এবং নামকরণ করা হয়। জীবের শনাক্তকরণ এবং নামকরণ
এই আলফা ট্যাক্সোনমি এই পর্যায়ে করা হয়। বিটা ট্যাক্সোনমি তারপরেই আসছে। এই বিটা ট্যাক্সোনমিতে কি করা হচ্ছে, যে যখন শনাক্তকরণ নামকরণ হয়ে গেল জীবের, তারপর সেটা হায়ারকিতে স্থাপন করা হয়। হায়ারকি কি তোমরা জেনেছো যে লিনিয়াস প্রবর্তিত হায়ারকিতে 7টা ধাপ আছে, যেমন রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এগুলো সম্পর্কে তোমরা আগেই জেনে এসেছো। সেই হায়ারকিতে জীবকে স্থাপন করাকেই বলা হচ্ছে, যেই পর্যায়টা সেটাকে বলছে বিটা ট্যাক্সোনমি। আর গামা ট্যাক্সোনমি, গামা ট্যাক্সোনমিতে কি দেখা হয়, এখানে বিবর্তনের যে সম্পর্ক স্থাপন করা হয়, কোনো একটা জীব সে কোথা থেকে উৎপত্তি হলো, তাদের বিবর্তনের যে ধারাবাহিকতাটা কেমন, সেই সম্পর্কে এখানে দেখা হয়। ওমেগা ট্যাক্সোনমির এই পর্যায়ে কি করা হয়, এই পর্যায়ে হচ্ছে যে জীবের উৎপত্তি, বিবর্তন, বংশগতি, কোষতত্ত্ব, ভ্রূণতত্ত্ব, অভিযোজন, পরিব্যক্তি, প্রকরণ, বিভিন্ন বিষয়ের নিরিখে ট্যাক্সোনমির বিন্যাস করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে ওমেগা ট্যাক্সোনমি। তাহলে দেখো যে ট্যাক্সোনমির যে শাখা, সেই শাখাগুলো কি কি হলো, আলফা ট্যাক্সোনমি যেখানে হচ্ছে শনাক্তকরণ এবং নামকরণ করা হয়, বিটা ট্যাক্সোনমি যেখানে হায়ারকিতে স্থাপন করা হয়, গামা ট্যাক্সোনমি যেখানে বিবর্তনের সম্পর্ক সম্পর্কে জানা যায় বা বিবর্তনের সম্পর্ক স্থাপন করা হয়, আর ওমেগা ট্যাক্সোনমি যেখানে কি করা হচ্ছে, যে তার উৎপত্তি, বিবর্তন, বংশগতি বিভিন্ন বিষয় নিয়ে এখানে লেখা আছে দেখতে পাচ্ছ, নিয়ে যে আলোচনা করার নিরিখে তারপর ট্যাক্সোনমির বিন্যাস করা হয়, সেটা হচ্ছে ওমেগা ট্যাক্সোনমি। এবার দেখো এই যে ট্যাক্সোনমি সম্পর্কে জানলাম, এই ট্যাক্সোনমির গুরুত্বটা কি, ট্যাক্সোনমির প্রয়োজনীয়তা বা গুরুত্বটা কি। তাহলে দেখো প্রথমেই বলে দিয়েছি যে ট্যাক্সোনমি যেখানে কি করা হয়, জীবের শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাস করা হয়। তাহলে এই ট্যাক্সোনমির মাধ্যমে আমরা যে এই যে পৃথিবীতে যে বহু যে জীব বৈচিত্র্য, সেই জীব বৈচিত্র্য সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারি। তৃতীয় পয়েন্টে দেখো জীবের অবস্থান সম্পর্কে আমরা জানতে পারি। অবস্থান বলতে সে কোন রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতিতে অবস্থান করছে সেই সম্পর্কে আমরা জানতে পারি। আর তারপর দেখো যে নতুন জীবের শনাক্তকরণ, এই ট্যাক্সোনমির জ্ঞানের সাহায্যে আমরা কোনো জীবকে আমরা শনাক্তকরণ করতে পারি। তারপরেই দেখো আমরা বিন্যস্ত করতে পারি। 5 নম্বর পয়েন্টে দেখো এই ট্যাক্সোনমির জ্ঞান থেকে আমরা কোনো ভেষজ উদ্ভিদ সম্পর্কে জানতে পারি, তার ভেষজ গুণ সম্পর্কে জানতে পারি। আবার কোনো জীব ক্ষতিকারক বা ক্ষতিকর জীবদের সম্পর্কে জানা যায়, সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করা যায়। এই যে ডকুমেন্টেশন, যেখানে প্রামাণ্য দলিল সংরক্ষণ, তাহলে আমরা জীবদের বিভিন্নভাবে আমরা সংরক্ষণ করতে পারি ট্যাক্সোনমির জ্ঞানের সাহায্যে। আর জীববিদ্যার বিভিন্ন শাখার সঙ্গে সম্পর্ক স্থাপন, দেখবে জীববিদ্যার বিভিন্ন শাখা আছে, এই ট্যাক্সোনমির জ্ঞান না থাকলে এই বিভিন্ন শাখার সঙ্গে কোনো জীবের সম্পর্ক স্থাপন করা যায় না। আর লাস্ট পয়েন্টটা দেখো, যেটা হচ্ছে প্রয়োগের ক্ষেত্রে ট্যাক্সোনমির জ্ঞান থাকা প্রয়োজন। তাহলে প্রয়োগ বলতে কি, আমরা দেখবে বর্তমানে যে জীববিদ্যা বা বায়োলজি, এই বায়োলজির যে জ্ঞানকে কাজে লাগিয়ে বর্তমানে পৃথিবী এগিয়ে যাচ্ছে, সেটা চিকিৎসা ক্ষেত্রে হোক বা বিভিন্ন রকমের কৃষিক্ষেত্রেই হোক বা বিভিন্ন শিল্পক্ষেত্রে, ওষুধ তৈরিতে, তাহলে সেখানে সমস্ত ক্ষেত্রেই কিন্তু প্রয়োগের যে দিকগুলো, সেখানে কিন্তু ট্যাক্সোনমির যদি জ্ঞান না থাকে তাহলে সেখানে কিন্তু কোনো কিছুই কাজ করা যাবে না। তাহলে অ্যাপ্লিকেশনের দিক থেকে দেখতে গেলে ট্যাক্সোনমির গুরুত্ব অপরিসীম। তাহলে আমরা ট্যাক্সোনমির গুরুত্বগুলো সম্পর্কে জানলাম, যে ট্যাক্সোনমি এই শাখাটা থেকে আমরা কী কী তার উপযোগিতা বা প্রয়োজনীয়তা সম্পর্কে জানলাম। এরপর আমরা চলে আসছি পরবর্তী যেটা আবেগ, সেটা হচ্ছে ট্যাক্সোনমির উদ্দেশ্য। এই যে ট্যাক্সোনমির উদ্দেশ্য বলতে কি, তোমরা জেনেছো যে ট্যাক্সোনমির সংজ্ঞাতেই বলা আছে যে শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস আর প্রামাণ্য দলিল সংরক্ষণ। তাহলে ট্যাক্সোনমির উদ্দেশ্যটা কি, কী কারণে ট্যাক্সোনমির এই শাখাটা এলো। তাহলে প্রথমেই কি করা হচ্ছে, ট্যাক্সোনমি যে উদ্দেশ্য হচ্ছে 1 নম্বর হচ্ছে শনাক্তকরণ, কাদের শনাক্ত, জীবের শনাক্তকরণ করার জন্য উদ্দেশ্যে ট্যাক্সোনমির শাখা। তারপর হচ্ছে নাম আরোপ করা হয়, তারপর সেটাকে হায়ারকিতে স্থাপন করে শ্রেণীবিন্যস্ত করা হয়, তারপর কি করা হয়, প্রামাণ্য দলিল সংরক্ষণ বা ডকুমেন্টেশন করা হয়। তাহলে এইগুলোই হচ্ছে ট্যাক্সোনমির উদ্দেশ্য। এরপর আমরা চলে আসছি হায়ারকি।
তোমরা নিচু ক্লাসে জেনেছো হায়ারকি, শুধুমাত্র হায়ারকি কি সংজ্ঞাটা মুখস্থ করেছিলে, আর ওই লিনিয়াস প্রবর্তিত যে হায়ারকির যে ধাপগুলো সম্পর্কে জেনেছিলে। তাহলে হায়ারকি জিনিসটা কি? হায়ারকি দেখো, এই হায়ারকি হচ্ছে কি, যে কোনো জীবকে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ বা পর্যায়ে স্থাপন করাকেই বলা হচ্ছে হায়ারকি, এবং সেই পর্যায়গুলোকে আমরা এক কথায় বলছি হায়ারকি। তাহলে সেটা নিম্ন স্তর থেকে উচ্চ স্তরই হোক বা উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে স্থাপন করার যে জন্য যে পর্যায়গুলো আছে সেইগুলোকে একত্রে আমরা বলছি হায়ারকি। এই হায়ারকি কী নিয়ে গঠিত? এই হায়ারকি হচ্ছে ট্যাক্সোনমিক ক্যাটেগরি আছে আর ট্যাক্সন আছে। তাহলে তোমরা জেনেছো যে ট্যাক্সোনমির একক হচ্ছে ট্যাক্সন, এবং সর্বোচ্চ ট্যাক্সন হচ্ছে রাজ্য আর সর্বনিম্ন হচ্ছে প্রজাতি। এটা জেনে এসেছো। এরপর দেখো যে এই যে আমি বললাম যে ক্যাটেগরি আর হচ্ছে ট্যাক্সন, এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি যে এই যে কিংডম মানে হচ্ছে রাজ্য, তারপর হচ্ছে ফাইলাম হচ্ছে পর্ব, ক্লাস হচ্ছে শ্রেণী, অর্ডার হচ্ছে বর্গ, ফ্যামিলি যে গোত্র যেটাকে বলা হচ্ছে, ফ্যামিলি হচ্ছে বাংলাটা হচ্ছে গোত্র, জেনাস হচ্ছে গণ, এটা হচ্ছে প্রজাতি। তাহলে বাংলায় যদি বলা হয় রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এই যে স্থাপন করা হচ্ছে, এই বাঁদিকের যে জিনিসগুলো দেখো, যে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি, সেটা হচ্ছে ক্যাটেগরি, এবং এই প্রতিটা ক্যাটেগরির আন্ডারে যে জীব দ্বারা গঠিত যে জীবগোষ্ঠীগুলো অবস্থান করছে সেইগুলোকে আমরা বলছি ট্যাক্সন। তাহলে দেখো ট্যাক্সনের মধ্যে আছে, যেমন আমি একটা দেখি যে আমাদের হোমোসেপিয়েন্স বা মানুষের যে ক্ষেত্রে যে সিস্টেমেটিক পজিশন অনুযায়ী যে হায়ারকিতে স্থাপন করা হয়েছে, সেখানে দেখো যে কিংডম মানে হচ্ছে রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া, ফাইলাম হচ্ছে করডাটা, ক্লাস হচ্ছে ম্যামেলিয়া মানে শ্রেণী হচ্ছে ম্যামেলিয়া মানে স্তন্যপায়ী, অর্ডার বা বর্গ হচ্ছে প্রাইমেট, ফ্যামিলি হচ্ছে গোত্র হচ্ছে হোমিনিডি, আর জেনাস হচ্ছে হোমো, আর স্পিসিস হচ্ছে স্যাপিয়েন্স। তাহলে তোমরা জেনেছো যে মানুষের বিজ্ঞানসম্মত নাম যদিও হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, আর একটা স্যাপিয়েন্স আছে সেটা হচ্ছে উপপ্রজাতি বা সাব স্পিসিস বলা হয়। তাহলে দেখো এখানে আমি যেটা তোমাদেরকে বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে ট্যাক্সোনমিক ক্যাটেগরি কি আর ট্যাক্সন কি। তাহলে যে রাজ্য, পর্ব, শ্রেণীবর্গগুলো হচ্ছে ক্যাটেগরি, আর এই রাজ্যের আন্ডারে যে সজীব জীবদের নিয়ে যে গোষ্ঠীটা জীবগোষ্ঠী, সেইগুলোকে একত্রে আমরা বলছি ট্যাক্সন। আচ্ছা, এখানে তাহলে হোমোসেপিয়েন্স অর্থাৎ মানুষের সিস্টেমেটিক পজিশনটা এখানে বলা হলো। আরেকটু বলে রাখি যে আম গাছের যে সিস্টেমেটিক পজিশন বা শ্রেণীবিন্যাসগত অবস্থান, দেখো আমের ক্ষেত্রে বলে রাখি কিংডম মানে রাজ্যটা হচ্ছে প্ল্যান্টি, প্ল্যান্টি মানে উদ্ভিদ, ডিভিশনটা কি, ডিভিশন হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মি, অ্যাঞ্জিওস্পার্মি মানে হচ্ছে যেটাকে বলা হচ্ছে গুপ্তবীজি, ক্লাস হচ্ছে ডাইকটিলডিনি বা ডাইকট সংক্ষিপ্ত আকারে বলা যায়, যেটা হচ্ছে দ্বিবীজপত্রী, অর্ডার হচ্ছে স্যাপিন্ডালিস, আর ফ্যামিলি হচ্ছে অ্যানাকার্ডিয়েসি, জেনাস হচ্ছে ম্যানগিফেরা, স্পিসিস হচ্ছে ইন্ডিকা। কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে তোমরা জেনেছো বিজ্ঞানসম্মত নাম যে ম্যানগিফেরা, ইন্ডিকা, এই বা যেটা সেই দুটো গণ এবং প্রজাতি নিয়েই হচ্ছে যে আম গাছের বিজ্ঞানসম্মত নাম, বা যে কোনো জীবের ক্ষেত্রেই গণ এবং প্রজাতি নিয়েই হয় দ্বিপদ নামকরণ বা সায়েন্টিফিক নেম। তাহলে দেখো এখানে হায়ারকি কাকে বলে এবং ক্যাটেগরি কি, ট্যাক্সন কি, আর মানুষ এবং হচ্ছে আম গাছের ক্ষেত্রে এই যে সিস্টেমেটিক পজিশনটা সম্পর্কে একটু জেনে রাখবে। তারপর চলে আসছি যে মডার্ন হায়ারকি। দেখো সিমসন যে হায়ারকি স্থাপন করেছিলেন, তাহলে প্রথমেই বলে রাখি, তোমাদেরকে বললাম যে লিনিয়াস প্রবর্তিত হায়ারকির কটা ধাপ? 7টা, কিন্তু এটা সিমসন যে ধাপ দেখিয়েছেন সেটা হচ্ছে 21টা। তাহলে দেখবে এখানে কিংডম, ফাইলাম এগুলো আর নতুন করে বলছি না, এগুলো লেখা আছে বা আমি ফটো পাঠিয়ে দেব, সেখানে তোমরা দেখে নিতে পারবে, কারণ বেশি সময় এখানে ভিডিওতে নষ্ট করে লাভ নেই। তাহলে এখানে সিমসন প্রবর্তিত যে হায়ারকির যে ধাপগুলো সম্পর্কে একটু জেনে রাখবে। তাহলে সিমসন প্রবর্তিত হায়ারকির দেখো যে কিংডমটা হচ্ছে সর্বোচ্চ, আর সর্বনিম্ন হচ্ছে কি সাবস্পিসিস।
এরপর আমরা যে পয়েন্টটা চলে আসবো সেটা হচ্ছে বাইনোমিয়াল নোমেনক্লেচার, বাংলায় যেটাকে বলা হয় দ্বিপদ নামকরণ। তাহলে দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার কাকে বলা হয়? এই বিশেষ করে আরেকটা বলে রাখি যে দ্বিপদ নামকরণের জনক এটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। এই দ্বিপদ নামকরণের যে আবিষ্কারক যে ক্যারোলাস লিনিয়াস, তিনি করেছিলেন কি, যে এই পৃথিবীতে বিশ্বব্রহ্মাণ্ডে বিভিন্ন জীব আছে, উদ্ভিদ, প্রাণী, অণুজীব, তাদের বিভিন্ন অঞ্চল ভিত্তিতে বিভিন্ন নাম আছে। কিন্তু এই অঞ্চল ভিত্তিতে যদি নামগুলো দেখা হয় তাহলে কিন্তু আমাদের সামগ্রিক কিন্তু জ্ঞানের পরিধি কিন্তু সীমিত রয়ে যাবে। তাই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ যাতে কোনো একটা জীবকে একটি নামেই চেনে, সেই নামকরণ করার পদ্ধতিটাই হচ্ছে বাইনোমিয়াল নোমেনক্লেচার বা বাংলায় যেটাকে বলা হয় দ্বিপদ নামকরণ। তাহলে নামটা থেকেই বুঝতে পারছো দুটো পদ আছে, একটা হচ্ছে গণ আর একটা হচ্ছে প্রজাতি। সেই গণ এবং প্রজাতি মিলে যে নামকরণ করা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে দ্বিপদ নামকরণ। এখানে একটু বলে রাখি যে দ্বিপদ নামকরণের ক্ষেত্রে যে লিনিয়াসের যে গুরুত্বপূর্ণ দুটো গ্রন্থ বা বই, তার মধ্যে দেখো স্পিসিস প্ল্যান্টেরাম, যেটা প্রকাশিত হয়েছিল 1753 খ্রিস্টাব্দে, আর সিস্টেমা ন্যাচুরি, এই সিস্টেমা ন্যাচুরি প্রকাশিত হয়েছিল 1758। তাহলে এই দুটো বই সম্পর্কে তোমরা একটু জেনে রাখবে, স্পিসিস প্ল্যান্টেরাম আর সিস্টেমা ন্যাচুরি, এটা হচ্ছে লিনিয়াসের লেখা দুটো বই। এখানে একটু বলে রাখি যে দ্বিপদ নামকরণের আমরা নিয়মাবলী বা আন্তর্জাতিক নিয়ম আছে, সেই নিয়মগুলো সম্পর্কে আমরা জানব। তার আগে একটু বলে রাখি যে যেটা বলছিলাম যে দ্বিপদ নামকরণের ক্ষেত্রে একটা হচ্ছে গণ এবং একটা প্রজাতি। যেমন হচ্ছে লেবিও রোহিতা, লেবিওটা হচ্ছে গণ আর রোহিতাটা হচ্ছে প্রজাতি। যেমন কলম্বা লিভিয়া, পায়রার বিজ্ঞানসম্মত নাম, কলম্বাটা হচ্ছে গণ, লিভিয়াটা হচ্ছে প্রজাতি। তাহলে এই গণ এবং প্রজাতি মিলেই হচ্ছে দ্বিপদ নামকরণ করা হয়। তার আগে একটু বলে রাখি কিছু সংস্থা আছে যেগুলো এই নামকরণের বিভিন্ন বিষয়, খুঁটিনাটি বিষয় নিয়ে নীতি প্রণয়ন করেন, সেইগুলো সংক্ষিপ্ত আকারে লেখা আছে, এগুলো ফুল ফর্ম আসে, এইগুলো একটু দেখে রাখবে। ICZN, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, ICBN, ইন্টারন্যাশনাল কোড অফ বটানিক্যাল নোমেনক্লেচার, ICNB, ইন্টারন্যাশনাল কোড ফর নোমেনক্লেচার অফ ব্যাকটেরিয়া, ICVN, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ ভাইরাল নোমেনক্লেচার, যেখানে হচ্ছে ভাইরাসের নামকরণ করার নিয়মকানুন এই সংস্থা দ্বারা নির্ধারিত হয়। এরপর আমরা যেটা চলে আসবো যে আন্তর্জাতিক নিয়মাবলী। কী নিয়মাবলী কিসের? দ্বিপদ নামকরণের। এগুলো তোমরা ক্লাস 10-এ জেনে এসেছো। যেমন এই নিয়মের প্রথমেই দেখো লেখা আছে গণ আর প্রজাতি মিলেই হচ্ছে দ্বিপদ নামকরণ করা হয়। তাহলে দ্বিপদ নামকরণের প্রধান দুটো পদ হচ্ছে, একটা হচ্ছে গণ এবং দ্বিতীয়টা হচ্ছে প্রজাতি বা স্পিসিস। সেকেন্ড যে পয়েন্ট, উদ্ভিদ এবং প্রাণীর নাম পৃথক থাকবে। কখনোই কিন্তু এমন হবে না কোনো একটা উদ্ভিদ বা প্রাণীর নাম কিন্তু এক হয়ে গেল, এরকম যেন না হয়। আর সায়েন্টিফিক নেম বা দ্বিপদ নামকরণ যখন লেখা হবে বা ছাপা হবে, ছাপার সময় অবশ্যই ল্যাটিন হরফে ছাপতে হবে, বাঁকা হাতের হরফে ছাপতে হবে। আর গণটা কেমন হবে? গণটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তাহলে প্রথমে ক্যাপিটাল লেটার প্রথম অক্ষরটা, তাহলে গণ হবে বড় হাতের হরফে ছাপতে হবে, প্রথম অক্ষরটা হচ্ছে বড় হাতের হবে। প্রজাতি হচ্ছে ছোট হাতের হরফে ছাপতে হবে। তারপরে দেখো 6 নম্বর যে নিয়মটা, সেটা হচ্ছে আবিষ্কারকের নাম দিতে হবে। ধরো কোনো একটা জীবের একাধিক আবিষ্কারক থাকতে পারে, সেই একাধিক আবিষ্কারকের মধ্যে যে প্রথম আবিষ্কারক, সেই তার নামটা কিন্তু দিতে হবে, সেটা আবিষ্কারকের নাম দিতে হবে। আচ্ছা, পরের পয়েন্টটা বলছি, যদি কোনো কারণে একাধিক আবিষ্কারক হন তাহলে কিন্তু যে প্রথম যে আবিষ্কারক, সেই আবিষ্কারকের দেওয়া নামটাই কিন্তু গৃহীত হবে বা গ্রাহ্য হবে, বাকিগুলো সব বাতিল হবে। এই যে নিয়মটা বা আইনটা, সেটাকে বলা হচ্ছে অগ্রাধিকার আইন। দেখো 7 নম্বর পয়েন্টে যেটা দেওয়া আছে অগ্রাধিকার আইন বা ল অফ প্রায়োরিটি। তাহলে এটা বোঝা গেল ল অফ প্রায়োরিটি কি। নেক্সট পয়েন্ট যেটা, যে নিয়ম, যে গণের যদি কোনো কেউ গণ আবিষ্কার করেন, তার কিন্তু অন্তর্ভুক্ত যে প্রজাতিগুলো সম্পর্কে জানাতে হবে। আর গণ ও প্রজাতি কখনো এক হবে না, তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়ে গেছে। যেমন দেখো তোমরা যে এই কাতলা মাছের বিজ্ঞানসম্মত নাম কাতলা, তাহলে এখানে কি হচ্ছে,
গণ এবং প্রজাতি একই রয়ে গেছে, তবে এটা যেন না হয় সেদিকটা লক্ষ্য দিতে হবে। আর এরকম যে নামগুলো যেগুলোর গণ এবং প্রজাতি এক, সেইগুলোকে বলা হয় টাউটোনিম। তারপর দেখো 10 নম্বর যে পয়েন্ট, যে সিস্টেমা ন্যাচুরির দশম সংস্করণের পূর্বের নাম গ্রাহ্য হবে না। তাহলে লিনিয়াস প্রবর্তিত যে সিস্টেমা ন্যাচুরি, তার দশম সংস্করণ হয়েছিল কত সালে? 1758। সেই 1758 সালের পূর্বে যে নামই থাকুক না কেন সেগুলো কিন্তু গৃহীত বা গ্রাহ্য হবে না। তাহলে তোমরা এখানে আগেও জেনে এসেছো যে দ্বিপদ নামকরণের আন্তর্জাতিক নিয়মগুলো সম্পর্কে একটু জেনে রাখবে। তারপর যেটা চলে আসি, যে এখানে সিনোনিম, হোমোনিম, টোপোনিম, টাউটোনিম, এগুলো বইয়েতে আরও ডিটেল পেয়ে যাবে, তবু একটু বলে রাখি যে সিনোনিম মানে হচ্ছে একই জীবের যদি একাধিক নাম হয় তখন সেগুলোকে বলা হয় সিনোনিম। হোমোনিম কি? দুটি ভিন্ন জীবের যদি একই নাম হয় সেগুলোকে বলা হচ্ছে হোমোনিম। টোপোনিম কি? যদি কোনো একটা জীবের সায়েন্টিফিক নেম বা দ্বিপদ নামকরণের ক্ষেত্রে যদি বাসস্থান উল্লেখ থাকে, যেমন দেখবে আমাদের যে বটগাছের বিজ্ঞানসম্মত নাম ফাইকাস বেঙ্গালেন্সিস, সেই বেঙ্গল থেকে এসছে বেঙ্গালেন্সিস, সেইটা হচ্ছে এক ধরনের টোপোনিম। তারপর দেখো টাউটোনিম, যেটা বলছিলাম যে যদি গণ এবং প্রজাতি, যেমন কাতলা এর গণও কাতলা আর প্রজাতিও কাতলা, তাহলে এই ধরনের যে দ্বিপদ নামকরণ সেগুলোকে বলা হচ্ছে টাউটোনিম। তাহলে এইগুলো একটু খেয়াল রাখবে। এরপর আমি চলে আসছি তোমাদের যে টাইপ স্পেসিমেন। টাইপ স্পেসিমেন কি? ধরো কোনো একটা আবিষ্কারক কোনো একটা জীবকে প্রথম আবিষ্কার করলেন, তাহলে আমরা এখন সমস্ত কিছু আবিষ্কার হয়ে গেছে বলে, সুন্দরভাবে গোছানো আছে বলে মনে হচ্ছে, কিন্তু এখনও বহু জীব এখনও আবিষ্কার হয়নি, এরকম রয়ে গেছে। তাহলে কোনো একটা জীব যখন কেউ আবিষ্কারক আবিষ্কার করলেন, সেই নমুনাটাকে নিয়ে গেল বিভিন্ন দেশের যে জেডএসআই বা বিএসআই, যেমন আমাদের দেশের যেমন আছে জেডএসআই জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বিএসআই বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এই সংস্থার অফিসে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে সেই নমুনাটা প্রদর্শন করলেন এবং প্রদর্শন করে তার সম্পর্কে যে আবিষ্কারক সে বললেন। তাহলে দেখো যে আবিষ্কারক যে নমুনাটা প্রথম প্রদর্শন করলেন সেটাকে বলা হচ্ছে হলোটাইপ। তাহলে সেই আবিষ্কারকের যে প্রদর্শিত যে নমুনা, ফার্স্ট নমুনা, সেটাকে বলা হচ্ছে হলোটাইপ। তারপর কি, ধরো আবিষ্কারক 10টা নমুনা নিয়ে গেছে, তার মধ্যে 1 নম্বরটা বা 5টা নমুনা নিয়ে গেছে, আমি এখানে একটু দেখিয়ে বলি যে A1, A2, A3, A4, A5 নমুনা নিয়ে গেছে। তাহলে প্রথম যেটা প্রদর্শন করছে A1, সেটা হচ্ছে HT লেখা আছে, যেটা হচ্ছে হলোটাইপ। বাকি দেখো A2, A3, A4, A5 এইগুলো হচ্ছে সিন টাইপ। তাহলে আবিষ্কারকের প্রদর্শিত হলোটাইপ বাদ দিয়ে বাকিগুলো হচ্ছে সিন টাইপ। এবার দেখো, ধরো আরও নমুনা তো পৃথিবীতে আছে, তাহলে ধরো A6, A7, A8 আরও আছে, তাহলে A1টা বাদ দিয়ে বাকি সমস্তটাই হচ্ছে পিটি, মানে হচ্ছে প্যারাটাইপ। তাহলে হলোটাইপ ছাড়া বাকি নমুনাগুলোকে বলা হচ্ছে প্যারাটাইপ। তারপর দেখো লেক্টোটাইপ বা নিওটাইপ। লেক্টোটাইপ বা নিওটাইপ কি? যেগুলো হচ্ছে দেখো হলোটাইপের অবর্তমানে যে নমুনা নামকরণে ব্যবহৃত হয়, ধরো কোনো কারণে হলোটাইপটা নষ্ট হয়ে গেছে, সেই হলোটাইপের অবর্তমানে যে নমুনাটাকে টাইপ স্পেসিমেন হিসেবে ব্যবহার করা হয় সেটাকেই বলা হচ্ছে নিওটাইপ বা লেক্টোটাইপ। আর আরেকটা আছে দেখো অ্যালোটাইপ। অ্যালোটাইপ কি? যে হলোটাইপের বিপরীত লিঙ্গের প্যারাটাইপ, সেটাকেই বলা হচ্ছে অ্যালোটাইপ। তাহলে দেখো যে হয়তো দেখা গেল যে A1টা হচ্ছে কোনো একটা প্রাণী যেটা মেল প্রদর্শন করেছে আবিষ্কারক, তাহলে কোনো একটা যে ফিমেল সেটাই হচ্ছে অ্যালোটাইপ, মানে হচ্ছে হলোটাইপের বিপরীত লিঙ্গের যে প্যারাটাইপ সেটাকেই বলা হচ্ছে অ্যালোটাইপ। তাহলে আমাদের টাইপ স্পেসিমেনগুলোর মধ্যে এখানে জেনে রাখতে হবে হলোটাইপ কি, সিন টাইপ কি, প্যারাটাইপ, লেক্টো বা নিওটাইপ আর অ্যালোটাইপ, এ সম্পর্কে বোঝা গেল। তাহলে টাইপ স্পেসিমেন সম্পর্কে এখান থেকে তোমরা বুঝতে পারলে। তাহলে যদি বলা হয় এখন আবিষ্কারকের প্রদর্শিত যে নমুনাটি সেটা হচ্ছে হলো, আর আবিষ্কারক যে নমুনাগুলো নিয়ে গেল বাকিগুলোর যেটা পড়ে রইল সেটা হচ্ছে সিন টাইপ। তাহলে এগুলো একটু দেখে নেবে।
আচ্ছা, আমাদের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, সেই জন্য পরের টপিকটা আমি আলাদা ভিডিও করব, কারণ এখানে এমনিতেই এখনই দেখা যাচ্ছে 30 মিনিট ক্রস হয়ে গেছে। তাহলে ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্সের যে পরের যে পয়েন্টগুলো আছে সেইগুলো আমরা পরের ভিডিওতে আমি বলবো। আজকে এখান পর্যন্তই থাক।